আসসালামু আলাইকুম। অনুজীব এটা থেকে মেডিকেল অ্যাডমিশনে গড়পড়তা 2-3টা করে প্রশ্ন থাকে এবং আমরা ক্যালকুলেশন করে দেখেছি প্রধানত বেসিক থেকেই কনসেপশন যদি কারো ক্লিয়ার থাকে তাহলে সে অবশ্যই যে প্রশ্নগুলো আসবে ইনশাআল্লাহ কারেক্ট করতে পারবে। ক্লাসে আমরা যেই কথাগুলো বলবো প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট এবং এগুলো সুন্দর করে খাতায় তুলে ফেলবো এবং পড়াশোনা কিভাবে ভালো করে খেয়াল রাখা যায় সেই ব্যাপারে আমাদের ডিফারেন্ট ভিডিওই থাকবে, সেগুলো আমরা জাস্ট যদি ফলো করে থাকি তাহলে নিঃসন্দেহে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হতে বাধ্য। এবং এখানে যে জিনিসটা আমরা গুরুত্ব দেবো সেটা হচ্ছে প্রত্যেককে রেগুলারিটির সাথে ডায়েরি মেনটেন করতে হবে এবং একই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে লেকচারে যে কথাগুলো আমরা বলবো সেগুলো খাতায় চমৎকার করে লিখে আমাদের যে ডক্টর নাবিল নামে যে পেজ রয়েছে সেখানে অবশ্যই কিন্তু সেন্ড করতে হবে। কেননা একদিন যদি একজন স্টুডেন্টও মিস করে তাহলে কিন্তু তাকে হচ্ছে আমাদের মনিটরিং টিম প্রত্যেক ব্যাচে যে আলাদা করা আছে তারা ফোন দেবে এবং সেটার উপরে সুপারভাইজড মনিটর রয়েছেন যারা হচ্ছে যে একদিন ফোন দেওয়ার পরে যদি জবাব ঠিক পছন্দ না হয় তাহলে তারা সেটা মনিটর করবে এবং কোনোভাবে যদি আমার কাছে চলে আসে যে হ্যাঁ এই স্টুডেন্টের আসলে পড়ার প্রতি আগ্রহ কেমন জানি এবং গার্ডিয়ানের সাথে কোঅপারেশন ঠিকভাবে হচ্ছে না তাহলে কিন্তু সরাসরি আমি যদি ফোন দিই এটা আমার মনে হয় যে খুব একটা ভালো হবে না। এই জন্য প্রত্যেককে বলবো প্রথম থেকে কনসেন্ট্রেশন কমপ্লিটলি রাখা এবং আমরা ক্লাসে কিন্তু খুব অল্প সময় কথা বলবো, শুরু হতেই শেষ হয়ে যাবে এবং প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। এই কথাগুলো বলে নিলাম এবং সুন্দরভাবে যা যে বলছি সেই জিনিসগুলো নোট করে ফেলবো। ওকে, তাহলে প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আকার ব্যস্তানুপাতিক শক্তি। কি এটার মানে হচ্ছে আকার যদি কারো কম হয় ছোট হয় তাহলে তার শক্তি বড় হয়। কীরকম? দুইটা জিনিস রয়েছে অনুজীবের মধ্যে, একটা হচ্ছে ভাইরাস এবং আরেকটা হচ্ছে কি ব্যাকটেরিয়া। প্রধানত এই ভাইরাস এবং যে ব্যাকটেরিয়া রয়েছে এর মধ্যে ভাইরাস বানানটা আকারে ছোট না, খেয়াল রাখতে হবে ভাইরাস হচ্ছে ছোট আর ব্যাকটেরিয়া কি আকারে বড়। তাহলে আকারে যদি ভাইরাস ছোট হয় তাহলে বোঝাই যাচ্ছে কথা যে এর শক্তি কি বেশি, ভাইরাসের শক্তি কি বেশি। ভাইরাসের যেহেতু শক্তি বেশি তার মানে এমন কিছু ভাইরাস আছে যেগুলো ব্যাকটেরিয়াকে খেতে পারে। এইরকম ভাইরাস যে ভাইরাস ব্যাকটেরিয়াকে খায় তার নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। যে ভাইরাস ব্যাকটেরিয়াকে খায় তাকে কি বলে? ব্যাকটেরিওফাজ। মাইন্ড ইট, ব্যাকটেরিওফাজ। এখানে কিন্তু ব্যাকটেরিওফাজ কিন্তু একটা ব্যাকটেরিয়া না, এটা মূলত একটা কি ভাইরাস। যেমন নিশ্চয়ই আমরা জানি T2 ব্যাকটেরিওফাজ, নিশ্চয়ই আমরা নাম শুনেছি। আচ্ছা, এখন ভাইরাস এটা কি কেউ যদি জানতে চায় তাহলে তাকে আমি সবচেয়ে সহজ যে কথাটা শোনাতে চাই সেটি হচ্ছে ভাইরাস হচ্ছে মূলত একটা সুতা। এটা কি সুতা? এটা হচ্ছে ভাইরাস। আর প্রশ্ন হতে পারবে এই সুতাটা আসলে কি? এই সুতাটা দুই রকম হতে পারে। যদি একটা সুতা থাকে তাহলে তার নাম হচ্ছে সাধারণত RNA, আর সুতার মধ্যে যদি প্যাচ থাকে তাহলে সাধারণত সেটা হয়ে যায় কি DNA। সেটা কি হয়ে যায় তখন? DNA। ওকে, এই যে RNA এবং DNA এগুলোকে আমরা বলি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে এগুলো হচ্ছে মূলত নিউক্লিক অ্যাসিড। কি এগুলো? নিউক্লিক অ্যাসিড, সংক্ষেপে লিখলাম Na। ওকে, এখন এই যে সুতাটা, এই সুতার চতুর্দিকে একটা আবরণ আছে, যে আবরণটা একটা স্পেসিফিক নাম আছে সেটা বলে ক্যাপসিড। কি বলে? ক্যাপসিড। এবং এই আবরণটা প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। এবং এই যে ক্যাপসিড যেটা প্রোটিন দ্বারা তৈরি এর মধ্যে এমন ক্ষমতা আছে যে সে রোগ তৈরি করতে পারে। তার মানে এইটা হচ্ছে রোগ তৈরি করার যে বৈশিষ্ট্য সেটা বলে অ্যান্টিজেন। তার মানে এটা হচ্ছে অ্যান্টিজেন গুণাবলী সম্পন্ন, অ্যান্টিজেন গুণাবলী সম্পন্ন। এবং তার চেয়ে ইম্প্রেসিভ জিনিস যেটা সেটা হচ্ছে যে অনেক সময় একটা প্রশ্ন আসে যে আচ্ছা ক্যাপসিড অ্যান্টিবডি হিসাবে কাজ করে বা অ্যান্টিবডি গুণাবলী সম্পন্ন, তাহলে এই লাইনটা একটা মিথ্যা লাইন, তার মানে এটা হচ্ছে ভুল। ওকে, আচ্ছা, এখন আমি কি বলেছি যে ভাইরাস হচ্ছে একটা সুতা। এটা RNA হতে পারে, DNA হতে পারে। RNA DNA-কে কি বলে? নিউক্লিক অ্যাসিড। আর তার চতুর্দিকে যে আবরণ সেটা প্রোটিন দিয়ে তৈরি, তার নাম ক্যাপসিড। ক্যাপসিডের যে একক তাকে বলে ক্যাপসোমিয়ার। কি বলে? ক্যাপসোমিয়ার। আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং জিনিস, এই যে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড এই দুইটাকে যদি আমি যোগ করি যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ভাইরাস। নিউক্লিক অ্যাসিড প্লাস ওই প্রোটিন আবরণ মানে ক্যাপসিড, এই দুইটার যোগফল কি হচ্ছে? ভাইরাস। এটা হচ্ছে কি ভাইরাস। ওকে, আচ্ছা, এবার ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, DNA বা RNA যাই হোক এবং তার চতুর্দিকের যে প্রোটিন আবরণ যেটা ক্যাপসিড বলছি, এই দুইটা মিলে ভাইরাস। এবং এই ভাইরাসটা যদি রোগ তৈরি করতে সক্ষম হয় তাহলে তার নাম হচ্ছে ভিরিয়ন। কি নাম? ভিরিয়ন। আমি আবার বলছি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের দ্বারা গঠিত যেই ভাইরাসটা রোগ তৈরি করতে সক্ষম সেটা কি বলে? ভিরিয়ন। মাইন্ড ইট, ভিরিয়ন। আচ্ছা, ভিরিয়ন এইরকম আরেকটা শব্দ আছে যার নাম হচ্ছে ভিরয়েড। ভিরয়েড জিনিসটা কি খুব সহজ করে বলি,
এই যে সুতাটা ছিল না, যদি এক সুতা হইতো তাহলে কি সেটার নাম আরএনএ না? এক সূত্রক তাহলে কি সেটা আরএনএ। এবং সেই আরএনএ ভাইরাসটা যদি রোগ তৈরি করতে পারে, তার মানে এটাকে আমরা যদি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে বলি, কি দাঁড়ায়? ভাষাটা অনেকটা এরকম হয়, সংক্রামক আরএনএ ভাইরাসকে সংক্রামক বা সংক্রমণক্ষম আরএনএ ভাইরাসকে ভিরয়েড বলে। মাইন্ডেড, সংক্রমণক্ষম আরএনএ ভাইরাসকে কি বলে? ভিরয়েড। তাহলে আমি আরেকবার একটু ক্লিয়ার করি। ডিএনএ বা আরএনএ থাকছে, সেটাকে বলছে নিউক্লিক অ্যাসিড, এর চতুর্দিকে প্রোটিন আবরণ। এই দুইটা মিলে যেই ভাইরাসটা হলো সেটা যদি রোগ তৈরি করতে সক্ষম হয় তাহলে তার নাম হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন। আর প্রশ্ন হতে পারে যে ভাইয়া যদি রোগ তৈরি করতে সক্ষম না হয় তাহলে তাকে বলে নিউক্লিয় ক্যাপসিড। কি বলে? নিউক্লিয় ক্যাপসিড। যদি রোগ তৈরি করতে সক্ষম না হয় তখন তাকে বলে নিউক্লিয় ক্যাপসিড। খেয়াল থাকবে, নিউক্লিয় ক্যাপসিড। কই লিখে রাখলাম এখানে, রোগ সংক্রমণ যদি করতে সক্ষম না হয় তাহলে তার নাম হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। এখানে লিখে রাখি নিউক্লিয় ক্যাপসিড। মুখস্থ করে ফেলবো আমরা ক্লাসে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এখন যেখানে আমি ছিলাম, সংক্রমণক্ষম আরএনএকে যদি একটা সুতা এবং সেইটা যদি সংক্রমণ করতে সক্ষম হয় তাহলে সেটাকে বলে ভিরয়েড। আচ্ছা, এরপরে আরেকটা রয়েছে, সেটার নাম হচ্ছে প্রিয়ন। আচ্ছা, প্রিয়ন বানানটাতে প আছে না? প দিয়ে হয় না প্রোটিন আবরণ? প্রোটিন আবরণ। এই প্রোটিন আবরণটা যদি রোগ তৈরি করতে পারে তাহলে সেটাকে বলে প্রিয়ন। আমি আবার ক্লিয়ার করি, তিনটা জিনিস পেয়েছি। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যেটা ডিএনএ আরএনএ হতে পারে। এরপরে আছে তার চতুর্দিকে আমরা কী পেয়েছি? একটা আবরণ পেয়েছি। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং তার আবরণ, এই দুইটা মিলে, নিউক্লিক অ্যাসিড এবং তার চতুর্দিকের যে প্রোটিন আবরণ, এই দুইটা মিলে যদি সংক্রমণ করতে সক্ষম যে ভাইরাস, তার নাম হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন। আর সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে ক্যাপসোমিয়ার বলে। কি বলে? সরি, নিউক্লিয় ক্যাপসিড বলে। নিউক্লিয় ক্যাপসিড। আচ্ছা, এরপরে যেটা বলেছি সেটা হচ্ছে সংক্রমণক্ষম আরএনএ ভাইরাসকে বলে ভিরয়েড। আর সংক্রমণক্ষম প্রোটিন আবরণ, এইটা যদি হয় তাহলে সেটাকে বলে প্রিয়ন। একটা ইন্টারেস্টিং জিনিস, প্রিয়ন বানানে পাওয়া আছে না, এটা শুধু প্রাণী দেহে প্রবলেম তৈরি করে, প্রাণী দেহে। আর ভিরয়েড এটা শুধু হচ্ছে উদ্ভিদ দেহে, উদ্ভিদ। এখানে একটা জিনিস বলি, আমরা হেপাটাইটিস নিয়ে একটু পরে পড়বো। হেপাটাইটিস যে ডি ভাইরাসটা আছে না, হেপাটাইটিস ডি এর প্রধান কারণ হিসাবে হচ্ছে এই ভিরয়েডকে চিন্তা করা হচ্ছে। হেপাটাইটিস ডি এর প্রধান কারণ হিসাবে কি? ভিরয়েড। ভিরয়েড বানানটা সে ড আছে না, ডতে হয় না, ডি। হেপাটাইটিস ডি এর সাথে ভিরয়েডের সম্পর্ক আছে। ওকে, আচ্ছা, এখন এই ভাইরাস এর কিন্তু কয়েকটা প্রকারভেদ আছে, আমরা জানি। একটু খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুব দ্রুত আমরা শিখে ফেলবো। কীরকম? যেমন একটা হতে পারে দন্দাকার ভাইরাস, এর ইংলিশটা আমরা নিশ্চয়ই জানি, রড শেপড। ইংলিশগুলো কিন্তু শিখে ফেলবো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা। দন্দাকার খেয়াল রাখবো আমরা, এটিএম। তাহলে এতে হচ্ছে কি আলফা আলফা মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস। তারপর টিতে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। এমতে হচ্ছে মামস ভাইরাস, এমতে কি মামস ভাইরাস। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গোলাকার। আচ্ছা, গোলাকারের ক্ষেত্রে আমরা কী করবো? এটা নিশ্চয়ই জানি, স্ফেরিক্যাল। আচ্ছা, গোলাকারের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো পিএইচডি। পিএইচডিটা কি? পিতে হচ্ছে পোলিও ভাইরাস, এইচতে হচ্ছে এইচআইভি ভাইরাস, আর ডিতে হচ্ছে ডেঙ্গু। ডিতে কি? ডেঙ্গু ভাইরাস। ঠিক আছে? তাহলে হচ্ছে গোলাকার। এরপরে যেটা আমরা পড়তে পারি সেটা হচ্ছে ডিম্বাকার। আচ্ছা, ডিম ইংলিশ কি এগ না? এই এগের মতোই একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এগের মতোই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা, এটা হচ্ছে ডিম্বাকার ভাইরাস। ওকে, আচ্ছা, তারপরে রয়েছে ঘনক্ষেত্রাকার। ঘনক্ষেত্রাকার, ঘনক্ষেত্রাকার মধ্যে কী আছে? ঘনক্ষেত্রাকার মানে কাঠামোটা তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ঘনকের যে কাঠামো, ঘনকের কাঠামোর মতো আমি বলি যে ছোটো বাচ্চাদেরকে আমরা দিই না, আপনার শিশুকে টিকা দিন, সেখানে কিন্তু ভ্যাকসিনগুলো থাকে, তাই ওইটার মতোই ঘনক্ষেত্রাকার ভ্যাকসিনিয়া। ভ্যাকসিনিয়া। এবং আরেকটা হবে হারপিস ভাইরাস। আর এটা কি? হারপিস ভাইরাস। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে, একটু এই সাইডে লিখে ফেলছি, সিলিন্ড্রিক্যাল ভাইরাস। সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যালের মধ্যে রয়েছে ইবোলা ভাইরাস। ইবোলা, এগুলো নিয়ে আমরা পরে আবার ডিটেলস ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা, তারপর রয়েছে যেটা, সেটা হচ্ছে ব্যাঙ্গাচি আকার। আচ্ছা, ব্যাঙ্গাচির আকার যেটা, ব্যাং খেয়াল রাখবো যে টোট, টি দিয়ে T2, T4, T6।
আরেকটা ভাইরাসের নাম আমরা শিখবো, যেটা খুব আমরা কম জনই খেয়াল করি, সেটা কি, সেটা হচ্ছে বুলেট আকার। বুলেটের মতো ভাইরাস আছে, বুলেট আকার মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বলছি এবার। বুলেট আকার যে ভাইরাস আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু অনেক সময় আমাদের খেয়াল থাকে না, এই জন্য আমি একটু জাস্ট খেয়াল করে রাখছি। সেটা হচ্ছে র্যাপিডো ভাইরাস, র্যাপিডো ভাইরাস, এটা হচ্ছে বুলেট আকার। ঠিক আছে, বুলেট আকার হচ্ছে কি র্যাপিডো ভাইরাস। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ভাইরাসের নাম আমরা একটু খেয়াল করে দিই আরেকবার। দন্দাকার যেটা এটিএম, আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। তারপর গোলাকার পিএইচডি, পোলিও, এইচআইভি, ডেঙ্গু। ডিম্বাকার ইনফ্লুয়েঞ্জা, ঘনক্ষেত্রাকার ভ্যাকসিনিয়া আরপিস, সিলিন্ড্রিক্যাল ইবোলা, ব্যাঙ্গাচি, টোড, টি2, টি4, টি6। বুলেট আকার হচ্ছে বুরা, খেয়াল রাখবো, র্যাপিডো ভাইরাস, বুরা র্যাপিডো, ব্যাঙ্গাচি, টোড, সিলিন্ড্রিক্যাল ইবোলা, এটা এমনি খেয়াল থাকবে। আর এখানে বলে রাখি গোলাকার যেটা, এটা হচ্ছে এই গোলাকার যেটা, সেইটারই কিন্তু আরেকটা নাম হচ্ছে ইংরেজিতে সিলিন্ড্রিক্যাল। আচ্ছা, এটা আবার অনেকে বুঝে না, গোলাকার ভাইরাসকে কিন্তু আবার বলা যায় বৃত্তাকার, কারণ সমস্ত গোল জিনিসই কিন্তু বৃত্ত, মানে বৃত্ত যা আছে সব গোল হবে। ঠিক আছে, তাহলে পিএইচডি, এটিএম, এরপরে এক ইনফ্লুয়েঞ্জা, ঘনক্ষেত্র আছে হাভা, হারপিস ভ্যাকসিনিয়া, সিলিন্ড্রিক্যাল ইবোলা, ব্যাঙ্গাসি, টি2, টি4, টি6 এবং বুলেট আকার হচ্ছে র্যাপিডো ভাইরাস। ওকে, আচ্ছা, এখন যে জিনিসটা আমরা জানবো সেটি হচ্ছে এই ভাইরাস যে রয়েছে এগুলোর কিন্তু জীব এবং জ্বর দুইটা বৈশিষ্ট্য আছে। আমি জাস্ট 3-4টা লাইনের উপর গুরুত্ব দেবো, বাকিগুলো আমরা এমনি পড়লেই পারবো। কি সেই লাইনটা সেটা একটু আমরা খেয়াল করি যে প্রবলেমটা কোথায় হতে পারে। এদিকে আমি ধরবো জীব বৈশিষ্ট্য, জীব, আর এদিকে ধরলাম জ্বর বা জড়ীয় বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, প্রবলেমটা কোথায় হয় সেটা আমি বলি। যদি একটা লাইন থাকে এরকম যে গাঠনিকভাবে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন থাকে, তাহলে এটা কিন্তু জীবীয় বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর যদি এরকম থাকে যে রাসায়নিকভাবে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমাহার মাত্র, তাহলে এটা কিন্তু জড়। খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু, এখানেও নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আছে, এখানেও নিউক্লিক অ্যাসিড প্রোটিন। পার্থক্যটা হচ্ছে এখানে রাসায়নিকভাবে রয়েছে আর এখানে রয়েছে গাঠনিক। এখন অনেক সময় টিচাররা কিন্তু এই রাসায়নিক গাঠনিক না দিয়ে শুধু দেখি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত, আর যদি থাকে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমাহার। এই সমাহার শব্দটা থাকলে সেটা নিশ্চিত করে জড়। আর যদি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত জীব, আর গাঠনিক থাকলে তো অবশ্যই জীব, আর রাসায়নিক থাকলে জ্বর। খেয়াল থাকবে তো, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটাতে খুব ভুল হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করে দিই, সেটি হচ্ছে যে জীবীয় যে বৈশিষ্ট্য আছে, জীবীয়, এটার মধ্যে হচ্ছে অ্যান্টিজেন রয়েছে। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটার মধ্যে বিপাক ক্রিয়া ঘটে। বিপাক ক্রিয়া মানে প্রতি মুহূর্তে বিক্রিয়া ঘটে, বিপাক ক্রিয়া ঘটে। ওকে, আচ্ছা। আর জ্বরের মধ্যে আমরা যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে এটাকে হচ্ছে যে ফিল্টার মেশিন আছে না, যে কাউকে যদি বলি ফিল্টার মেশিন কি জীব না জড়, যে কেউ বলবে ফিল্টার মেশিন তো একটা জড় বস্তু, ঠিক তেমনি করে যদি বলে যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য নয়, তাহলে নিঃসন্দেহে সেটা কিন্তু হচ্ছে জড়ীয় বৈশিষ্ট্য। এবং শুধু তাই না, যদি বলা যায় যে সাসপেনশন তৈরি করা যায়, সাসপেনশন তো নিশ্চয়ই জড় বস্তু করা যায়। তারপরে হচ্ছে যদি বলে যে তলানিকরণ হয় জড়, তারপরে যদি বলে অধক্ষেপ পাওয়া যায় জড়, যদি বলা যায় ব্যাপন তৈরি করা যায়, এগুলো সব হচ্ছে তলানিকরণ, অধক্ষেপ একই জিনিস, এগুলো সব জড় বৈশিষ্ট্য। কি আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই, আশা করছি। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ভাইরাস কিন্তু অবশ্যই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এটা কিন্তু কোনো অবশ্যই জীব হিসাবে থাকতে গেলে তাকে পোষকের মধ্যে থাকতে হবে। তাহলে এটার মানে হচ্ছে আবশ্যিকভাবে পরজীবী। তার মানে হচ্ছে তাকে নিঃসন্দেহে কোনো হচ্ছে জীবের সাথে অ্যাটাচ থাকতে হবে, তারা না হলে কিন্তু সে হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা একটা প্রশ্ন করি যে ব্যাকটেরিয়া আর একদিকে রয়েছে ভাইরাস, বললো জীব জগতের মধ্যে কোনটা সর্বক্ষুদ্র, সবচেয়ে বেশি ছোট? তো যে কেউ বলবে যে ভাই এটা তো অবশ্যই ক্ষুদ্র ভাইরাস, কিন্তু মাইন্ডেড, ভাইরাস আকারে ছোট, কিন্তু জীব জগতের মধ্যে ভাইরাস নেই, কারণ ভাইরাস অন্য জীবের সাথে যুক্ত হয়, তখন সে জীবনের বৈশিষ্ট্যগুলো ফিরে পায়। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি আলোচনা করার চেষ্টা করেছি যে ভাইরাস
এটার গঠন যে আছে নিউক্লিক অ্যাসিড আছে ডিএনএ আরএনএর মধ্যে, তারপর প্রোটিন আছে আবরণ যেটা ক্যাপসিড বলে, এই দুইটা মিলে হচ্ছে ভাইরাস। এটা যদি রোগ তৈরি করে তাহলে তার নাম হচ্ছে ভিরিয়ন। আর যদি শুধু আরএনএটা রোগ তৈরি করে তাহলে ভিরয়েড, যেটার সাথে হেপাটাইটিস ডি এর সম্পর্ক রয়েছে। আর প্রোটিন আবরণ যদি রোগ তৈরি করে তাহলে তাকে কি বলে? নিঃসন্দেহে হচ্ছে প্রিয়ন। প্রিয়ন শুধু প্রাণী দেহে তৈরি করে রোগ। ভাইরাসের যে প্রকারভেদগুলো আছে, দন্তাকার এটিএম, গোলাকার হচ্ছে পিএইচডি, ওইটারই হচ্ছে স্পেরিক্যাল বৃত্তাকারও বলে। তারপরে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ডিম্বাকার, এরপরে হচ্ছে বুলেট আকার আমরা একটা বলেছি নিশ্চয়ই খেলা আছে র্যাপডো ভাইরাস, এরপরে হচ্ছে ব্যাঙ্গাচি আকার হচ্ছে T2 T4 T6, ঘনক্ষেত্রাকার হচ্ছে ভ্যাকসিনিয়া, এবং আরেকটা বলেছি হচ্ছে হারপিস ভাইরাস। এরকম যে বিভিন্ন ভাইরাসগুলো বলেছি এর জীবীয় জড় বৈশিষ্ট্য, এখানে মোস্ট ইম্পর্টেন্ট নিউক্লিয়াস প্রোটিন দ্বারা গাঠনিকভাবে জীব, আর রাসায়নিকভাবে নিউক্লিয়াস প্রোটিনের সমাহার জড়, ঠিক আছে। আর এখানে অ্যান্টিজেন রয়েছে, বিপাক ক্রিয়া ঘটে আবশ্যিকভাবে পরজীবী, ঠিক আছে, পরজীবী, অন্তঃপরজীবী। আর এটা ব্যাকটেরিয়া ফিল্টার যোগ্য নয়, সাসপেনশন, তলানীকরণ, অদক্ষেপ এবং ব্যাপন। তাহলে বুঝে পড়লে যেখান থেকে প্রশ্ন আসে অবশ্যই কারেক্ট করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।